ইসরায়েলি নৃশংসতার নিন্দা প্রতিবাদে শামিল বাংলাদেশ। বিশ্বব্যাপী চলছে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি। ট্রাম্পের শুল্ক আরোপের পর সমঝোতা চায় অর্ধ শতাধিক দেশ। ভারতে ওয়াকফ সংশোধনী বিল ঘিরে বিক্ষোভে উত্তাল রাজপথ। দেখছেন এটি নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি মারিয়া শিমু। শুনছিলেন সংবাদ শিরোনাম, জানাবো বিস্তারিত। গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলের নৃশংসতা। গত 24 ঘন্টায় নতুন করে অর্ধ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। তার মধ্যে রয়েছেন এক সাংবাদিকও। এদিকে দক্ষিণ ইসরায়েলে হামাসের রকেট হামলায় আহত হয়েছেন 3 জন। অন্যদিকে গাজায় গণহত্যার প্রতিবাদে ধর্মঘটের আহ্বানে সাড়া দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। অবরুদ্ধ গাজায় অব্যাহত রয়েছে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা। 1.5 বছরের লড়াইয়ে প্রায় 51,000 নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। জাতিসংঘের তথ্য মতে গাজার 91% এলাকায় হামলা চালানো হয়েছে। ঘরবাড়ি হারিয়ে তাঁবুতে থাকা পরিবারগুলো হামলা থেকে রেহাই পাচ্ছে না। দেইর আল বালার 5টি এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর গাজার মধ্যাঞ্চলে নতুন করে বোমাবর্ষণ করেছে ইসরায়েল। এতে অর্ধশতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের তাঁবুতে হামলায় ফিলিস্তিনের কুদস নিউজ নেটওয়ার্কের সাংবাদিক হিলমি আল ফাকাউই নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দক্ষিণ গাজার রাফায় ভয়াবহ মানবিক বিপর্যয় এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। মৃত্যুপুরীতে পরিণত হওয়া শহরটি হয়ে পড়েছে বসবাসের অযোগ্য। এর মধ্যেই সেখানে মোরাক করিডোর নামে নতুন একটি নিরাপত্তা করিডোর তৈরির ঘোষণা দিয়েছে ইসরায়েল। এটি রাফা শহরকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। এদিকে ইসরায়েলের আশদাদ শহর লক্ষ্য করে 10টি রকেট ছুড়েছে হামাস, তবে বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। এতে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছেন অন্তত 3 জন। অন্যদিকে ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন বিমান হামলায় 4 জন নিহত ও নারী শিশুসহ অন্তত 20 জন আহত হয়েছেন। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলার বিরুদ্ধে মরক্কোয় ব্যাপক বিক্ষোভ হয়েছে। রোববার হাজারো বিক্ষোভকারী মরক্কোর রাস্তায় নেমে এই বিক্ষোভ দেখান। গাজায় ইসরায়েলি যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধেও বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করেন। বিগত কয়েক মাসের মধ্যে এটি ছিল মরক্কোয় সবচেয়ে বড় বিক্ষোভগুলোর একটি। এদিন দেশটির রাজধানী রাবাতের বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের ঢল নামে। বিক্ষোভকারীরা ইসরায়েলি পতাকা পদদলিত করেন। তারা ইসরায়েলি হামলায় নিহত হামাস নেতাদের ব্যানার বহন করেন। এছাড়া তারা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ছবির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি যুক্ত করে বানানো ক্ষোভের পোস্টারও বহন করেন। গত মাসে ইসরায়েলের তীব্র বিমান ও স্থল হামলার মধ্য দিয়ে গাজায় যুদ্ধবিরতি ভেঙে যায়। এরপর থেকে গাজায় ইসরায়েলি হামলায় 1000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন লাখো ফিলিস্তিনি। ইসরায়েলের এই হামলার নিন্দা জানিয়েছেন মরক্কোর বিক্ষোভকারীরা। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা জুড়ে একই রকম বিক্ষোভ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে অবস্থান করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মূলত গাজায় চলমান যুদ্ধ ও জিম্মিদের মুক্তি, সেই সঙ্গে ট্রাম্পের নতুন শুল্ক নীতি, যেখানে অন্যান্য দেশের মতো ইসরায়েলি পণ্যের ওপর 17% শুল্ক আরোপ করা হয়েছে, সেসব বিষয়ে আলোচনা হবে। হোয়াইট হাউসের ওভাল অফিসে সোমবার স্থানীয় সময় দুপুর 1টায় ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন নেতানিয়াহু। এছাড়া ট্রাম্পের শুল্ক নীতির তত্ত্বাবধান করা মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গে ইতিমধ্যে বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। রোববার হাঙ্গেরির বুদাপেস্ট থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হন নেতানিয়াহু। আগামী মঙ্গলবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকার কথা রয়েছে তার, তবে সফরের মেয়াদ বাড়ানো হতে পারে। যুক্তরাষ্ট্র শুল্ক বাড়ানোর ঘোষণার পর অর্ধ শতাধিক দেশ বাণিজ্য আলোচনা শুরুর জন্য হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও হোয়াইট হাউসের জাতীয় অর্থনৈতিক পর্ষদের পরিচালক কেভিন হেসেট এ তথ্য জানিয়েছেন।
তবে যোগাযোগ করা দেশগুলোর নাম এবং সমঝোতা আলোচনা নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি দুজনের কেউই। অবশ্য একসঙ্গে এত বেশি সংখ্যক দেশের সঙ্গে সমঝোতা আলোচনা চালিয়ে নেওয়াটা ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে। কতদিন ধরে এই আলোচনা চলবে সে বিষয়টিও স্পষ্ট নয়। গত বুধবার ট্রাম্পের শুল্ক ঘোষণার পর বিশ্বজুড়ে অর্থনীতিতে ধাক্কা তৈরি হয়েছে এবং এতে বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ ও অর্থনীতিতে মন্দার আশঙ্কা দেখা দিয়েছে। ধস নেমেছে এশিয়ার শেয়ার বাজারগুলোতে। এদিকে শুল্কারোপের পক্ষে আবারও অনড় অবস্থানের কথা ব্যক্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন, কখনো কখনো কোনো সমস্যার স্থায়ী সমাধানের জন্য ওষুধ প্রয়োগের প্রয়োজন হয়, সেটাই হচ্ছে। পাঁচ বছরের নিষেধাজ্ঞার রায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন অর্থ আত্মসাতের মামলায় দণ্ডপ্রাপ্ত ফ্রান্সের ডানপন্থী রাজনীতিক ও ন্যাশনাল র্যালি দলের নেতা মেরি লে পেন। এই মামলায় 4 বছরের কারাদণ্ড দিয়েছেন প্যারিসের একটি আদালত। 2004 থেকে 2016 সালের মধ্যে এই অর্থ আত্মসাতের ঘটনা ঘটে। একই সঙ্গে লে পেনকে নির্বাচনে অংশ নেওয়া থেকেও 5 বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফলে 2027 সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি। আদালত জানিয়েছেন মোট সাজার অর্ধেক সময় লে পেন গৃহবন্দী অবস্থায় থাকতে পারবেন। রোববার প্যারিসে এক সমাবেশে তিনি বলেন, তাকে রাজনীতি থেকে চিরতরে বিদায় করে দেওয়ার অপচেষ্টা চলছে, কিন্তু তিনি এই লড়াই চালিয়ে যাবেন। ম্যাক্রো সরকারের উদ্দেশ্যে লে পেন বলেন, জনগণকে বিভ্রান্ত করার দিন শেষ হয়ে আসছে। গণতন্ত্র ও জাতীয়তাবাদ পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান লে পেনের। ভারতে ওয়াকফ সংশোধনী বিল ঘিরে বিক্ষোভে উত্তাল রাজপথ। এর প্রতিবাদে রাস্তায় নেমেছেন মুসলিম সম্প্রদায়ের হাজারো মানুষ। ধর্মীয় সম্পত্তির উপর হস্তক্ষেপের অভিযোগ তুলে পুড়িয়েছেন কুশপুত্তলিকা। এর ধারাবাহিকতায় মণিপুরে এক বিজেপি নেতার বাড়িতে আগুন দিয়েছে জনতা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার সন্ধ্যায় মণিপুরের স্থানীয় জনতা সেখানকার আসগার আলী নামের এক নেতার বাড়িতে আগুন দেয়। তিনি বিজেপি সংখ্যালঘু মোর্চার মণিপুরের সভাপতি। ওয়াকফ সংশোধনী আইনকে সমর্থন করার অভিযোগে তার বাড়িতে আগুন দেওয়া হয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এর আগে সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাশের বিরুদ্ধে রোববার রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। এদিন থৈবাল জেলার লিলং এলাকার 102 নম্বর জাতীয় সড়কের সমাবেশে 5000-এর বেশি মানুষ অংশ নেন। লিলং হচ্ছে সমগ্র রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার এলাকা। রোববার দুপুরে নামাজের পর বিভিন্ন মুসলিম এলাকায় প্রতীকী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা সেখানে বিভিন্ন স্লোগান দেন এবং ফেস্টুন প্রদর্শন করেন। এছাড়া রোববার সকাল থেকে বিভিন্ন মুসলিম এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল। তবে এই ধরনের পদক্ষেপকে মুসলিম সম্প্রদায়ের সদস্যরা তাদের মনোবল ভেঙে ফেলা এবং যে কোনো ধরনের গণতান্ত্রিক প্রতিবাদ ও সমাবেশ করা থেকে বিরত রাখার প্রচেষ্টা বলে অভিহিত করেছেন। सारे प्रॉपर्टी लिल्लाही अल्लाह के लिए होता है, इस पर किसी के मिलके नहीं बन सकता। এদিকে ইম্ফলের পূর্বাঞ্চলীয় লাইকাই, কাইরাং ও কিয়ামগেই মুসলিম এলাকা এবং বিষ্ণুপুর জেলার সেরা থেকেও প্রতীকী প্রতিবাদের খবর পাওয়া গেছে। এ ঘটনার পর ওই অঞ্চলে আধাসামরিক এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। ভারতের ওয়াকফ বোর্ডগুলোর অধীনে প্রায় 8,72,000 সম্পত্তি আছে। এগুলোর মোট আয়তন প্রায় 10 লাখ একর। এসবের মোট মূল্য প্রায় $14.22 বিলিয়ন বলে ধারণা করা হয়। এসব সম্পত্তির অনেকগুলোর ইতিহাস শত শত বছরের পুরনো। অধিকাংশই ব্যবহার করা হয় মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও এতিমখানার মতো জনকল্যাণমূলক কাজে। पक्ष में 288, विपक्ष में 232। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে নিচ্ছে একটি বিরতি, ফিরে এসে আরও যা থাকছে। ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই, আইএইএ এর প্রধান। এবং কঙ্গোর রাজধানী কিনশাসায় হঠাৎ প্লাবনে 30 জনের প্রাণহানি। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ এর প্রধান রাফায়েল গ্রোসি।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন তেহরান উত্তেজনার মধ্যে এমনটা জানালেন তিনি। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম লা ন্যাসিয়নকে দেয়া এক সাক্ষাৎকারে IAEA প্রধান জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরান সফরে যাবেন তিনি। তার এই সফর লক্ষ্য হবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সংঘাতের ঝুঁকি কমানো। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা সম্পর্কে গ্রোসি বলেন, তাদের কাছে অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান আছে, কিন্তু কোনো অস্ত্র নেই। ইরানের পরমাণু ইস্যুতে দেশটির সঙ্গে কয়েক দশক ধরে উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর। অভিযোগ, পরমাণু কর্মসূচির আড়ালে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। ইরান বরাবরই এই অভিযোগ নাকচ করে আসছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর নতুন পরমাণু চুক্তির জন্য প্রকাশ্যে হুমকি দিচ্ছেন ট্রাম্প। ভারতের 5টি রাজ্যের 21টি শহরের তাপমাত্রা আজ 42 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রেকর্ড করা হয়েছে। রাজধানী দিল্লিতে আগামী 3 দিন তীব্র গরম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দিল্লির পাশাপাশি এই দাবদাহ ছড়িয়ে পড়বে রাজস্থান, হিমাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট এবং ওড়িশার বিভিন্ন শহরে। উত্তর ভারতের বিভিন্ন শহরে এপ্রিলের প্রথম সপ্তাহেই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 3 থেকে 6.9 ডিগ্রি পর্যন্ত বেড়ে গেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দিল্লিতে বাতাসের গতি কমে যাওয়াও গরম বৃদ্ধির একটি বড় কারণ। রাজধানীর বারমেরে তাপমাত্রা নতুন রেকর্ড ছুঁয়েছে। রোববার সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 45.6 ডিগ্রি সেলসিয়াস। এপ্রিলের প্রথম সপ্তাহে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ। এটি স্বাভাবিকের চেয়ে 6.8 ডিগ্রি বেশি। The temperatures have left millions with scarce drinking water, shuttered stores, jobs on hold. কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসায় ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় 30 জনের প্রাণহানি হয়েছে। শহরের উপর দিয়ে বয়ে যাওয়া এনডিজিলি নদীর পানি উপচে শহর প্লাবিত হয়েছে, ডুবে গেছে বহু ঘরবাড়ি ও সড়ক। অনেক মানুষ সড়কের উপর গাড়ি নিয়ে আটকা পড়ে, ফলে রাতভর তাদেরকে গাড়ির মধ্যেই থাকতে হয়েছে। কিনশাসার গভর্নর দানিয়েল বুম্বালুবাকি বলেন, বন্যায় শহরের পানীয় জলের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। অবৈধভাবে বসতি স্থাপনকারীদের মধ্যেই প্রাণহানি বেশি হয়েছে। দেশটিতে এমন সময় বন্যা দেখা দিয়েছে যখন এর পূর্বাঞ্চলে সংঘাত চলছে। রুয়ান্ডা সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী M23 বছরের শুরু থেকেই সেখানে হামলা চালিয়ে যাচ্ছে। নিহত হয়েছেন 7,000-এর বেশি মানুষ। এছাড়া কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত। Blocked drainage systems because of poor maintenance made the flooding worse in many areas. The downpour also left several neighborhoods without electricity, and officials are warning the death toll could rise. Around the world এর সময় হলো আরেকটি বিরতির, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে দর্শক, আমরা সেখানে ব্রিফিং হচ্ছে, আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। হ্যাঁ, শর্ট টাইম এগুলো প্যানিক হওয়ার কিছু নাই। আমরা তো বারবার বলছি, আমরা এমন কিছু মেজার নিব যাতে বাংলাদেশের এক্সপোর্ট ইউএসএ বাড়বে, কমবে না। এটুকু আমরা ব্যবসায়ীদেরকে, কালকে একটা খুবই ভালো মিটিং হয়েছে, সেখানে ফর্মার বিজিএমএ প্রেসিডেন্ট ফারুক সাহেব ছিলেন, বিকেএমএর প্রেসিডেন্ট হাতেম ছিলেন, তারপরে তপন চৌধুরী ছিলেন, নাসিম মঞ্জুর ছিলেন, ফর্মার বিজিএমএ প্রেসিডেন্ট রুবানা হক ছিলেন। তো তাদেরকে নিয়েই তো মিটিংটা হয়েছে। তো আমরা অ্যাসুর করেছি যে না, আমরা যে সমস্ত মেজার নিচ্ছি সেই মেজারে ইউএসএ আমাদের মার্কেট শেয়ার, আমাদের যে এক্সপোর্ট মার্কেটটা আরো বেটার হবে, আরো বৃদ্ধি পাবে, কমবে না। থ্যাংক ইউ। বাংলাদেশ ফ্যামিলি ফোরাম কুয়েতের সাধারণ সম্পাদক ও বঙ্গরূপা চারুকারু সঙ্গীত শিশু মেলার পরিচালক জহুরুল কাইয়ুম বাহার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুয়েত সিটির রাজবাড়ী হোটেলের হলরুমে বাংলাদেশ ফ্যামিলি ফোরাম কুয়েতের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল হাই ভূঁইয়ার সভাপতিত্বে কুয়েতের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাহাঙ্গীর হোসেন, বাবুল দাস, কামাল উদ্দিন, আলাউদ্দিন আলা, আব্দুল আওয়াল, মাহবুব আলম, মুজাহিদ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। সংবাদ শেষ করব, তবে তার আগে এক নজরে শিরোনামগুলো আরও একবার। ইসরায়েলি নৃশংসতার নিন্দা প্রতিবাদে সামিল বাংলাদেশ, বিশ্বব্যাপী চলছে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি। ট্রাম্পের শুল্ক আরোপের পর সমঝোতা চায় অর্ধ শতাধিক দেশ। ভারতে ওয়াকফ সংশোধনী বিল ঘিরে বিক্ষোভে উত্তাল রাজপথ। ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই, IAEA এর প্রধান। এবং কঙ্গোর রাজধানী কিনশাসায় হঠাৎ প্লাবনে ৩০ জনের প্রাণহানি। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের সর্বশেষ কাল। আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ সবাইকে।